রাজধানীর প্রবেশদ্বার সায়দাবাদ যাত্রাবাড়ি যেন নিয়ন্ত্রণহীন করিডোর। যাত্রী ভোগান্তি, প্রতারণা নিত্য অভিযোগ। জট বাঁধাচ্ছে নিষিদ্ধ হটলাইন ব্যবসা। হানিফের ব্যানারই এমনভাবে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার লেখা, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না যেটা অরিজিনাল না ডুপ্লিকেট। 25 থেকে 31 মে ঈদের ছুটির প্রজ্ঞাপন। 23 তারিখ শনিবার খোলা থাকবে অফিস। পশুর হাট ঘিরে সক্রিয় হচ্ছে জাল নোট চক্র। আগামী বছর 7 জানুয়ারি এসএসসি এবং 6 জুন এইচএসসি পরীক্ষা। মন্ত্রী বললেন, শিক্ষার্থীদের সময় বাঁচানোর জন্যই এই পদক্ষেপ। আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। 2034-এর মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতি করার লক্ষ্য। চীনকে আরও বিনিয়োগের আহ্বান বাণিজ্য মন্ত্রীর। বেজিংয়ে ট্রাম্প শি জিনপিং রুদ্ধদ্বার বৈঠক। বাণিজ্যের পাশাপাশি ইরান ও তাইওয়ান ইস্যুতে আলোচনা। শুক্রবার ফের বসবেন দুই নেতা। শুভেচ্ছা। সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। তিলোত্তমা ঢাকা 2 কোটির বেশি মানুষের আবাস। এই মহানগরে যারা বসবাস করেন, এক এক এলাকায় তাদের উপলব্ধি এক এক রকম। কোথাও পানি বা গ্যাসের সংকট, কোথাও ঘিঞ্জি, যানজট কিংবা চাঁদাবাজি। মহানগরের বিভিন্ন প্রান্তের ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরব কেমন আছি ঢাকায়। আজ দেখবেন সায়দাবাদ যাত্রাবাড়ি এলাকার যানজট, যাত্রী ভোগান্তি, ভুয়া পরিবহনের নামে প্রতারণার গল্প। সহকর্মী নাহিদ হোসেনের ক্যামেরায় আরেক সহকর্মী মশিউর অনিকের রিপোর্ট। সায়দাবাদ যাত্রাবাড়ি রাজধানীর অন্যতম প্রবেশদ্বার। একদিকে শহর ছাড়তে চাওয়া যাত্রীদের ভিড়, আর অন্যদিকে অফিসমুখী মানুষের চাপ। ফল প্রায় সারাক্ষণই থমকে থাকা সড়ক। দেখতে এই যানজটকে শুধু বিশৃঙ্খলার ফল মনে হলেও আড়ালে চলে অদৃশ্য বাণিজ্য। যাত্রীবেশে যাওয়া যাক সায়দাবাদ। পৌঁছাতেই যমুনা টিমের কাছে আসলো অস্বাভাবিক এক খবর। রিকশা থেকে নামা এক যাত্রীকে ঘিরে ধরেছিলেন কয়েকজন। জোর করে তাকে তুলতে চান অন্য বাসে। রাজি না হওয়ায় মাথায় আঘাত রক্তাক্ত যাত্রী। ঘটনার জের ধরে এগিয়ে গেলে আরও চাঞ্চল্যকর তথ্য মেলে। যাত্রীকে যেখানে নেওয়া হচ্ছিল সেটা কোনো বৈধ কাউন্টার নয়। ছোট্ট টেবিল, কয়েকটি চেয়ার আর পরিচয় হটলাইন ব্যবসায়ী। অর্থাৎ নিজস্ব বাস নেই, কিন্তু যাত্রী আছে। অন্য পরিবহনের যাত্রী ধরে এনে নেওয়া হয় কমিশন। যদিও অনেক আগেই এই হটলাইন ব্যবসা নিষিদ্ধ করেছিল সরকার। এটা কিভাবে চলে? না, এটা আমি বলি, এটা একটা কমিশন পায় এই মালিকই টিকিট, মানে এই কাউন্টারটা দিচ্ছে আর কি। এটা একটা আমি 50টা টিকিট কাটছি, 30 টাকা করে একটা কমিশন পাইছি। ভাই শোনেন, ভাই শোনেন। এবার সাংবাদিক পরিচয় দিয়ে ক্যামেরা সামনে আনতেই অস্বীকার। শুরু হলো টালবাহানা। দেখি ভাই, সমস্যা কি? আপনার শুধু আমার ভাই করতে টিকিটটা দেন। আমি নিজে করি চাকরি। টিকিটটা দেন না। টিকিট আমি কি কাটবো? এখন আমি টিকিট কাটবো। আপনার গাড়ি নাই? টিকিটটা বের করুন। টিকিট শেষ হয়ে গেছে ভাই, দেখেন টিকিট শেষ হয়ে গেছে। ফুরিয়ে গেছে টিকিট, কিন্তু ড্রয়ার খুলতেই ধরা পড়ে সত্য লুকানোর চেষ্টা। নামি বেনামি বিভিন্ন পরিবহনের শতাধিক টিকিট। গোল্ডেন লাইন আপনারা বিক্রি করেন না বলছেন, তাহলে এখন গোল্ডেন লাইন এখানে কিভাবে? গোল্ডেন লাইন ওই যে অনেক সময় দেওয়া যায়, ওরা আমরা গোল্ডেন লাইন দেওয়া যায়, মানে দেওয়া যায় বলতে কি, অনেক সময় দেখা গেছে বেশি যাত্রী হইলে কি জানি কয় বিক্রি করে ওরা। এরকম এক নামী পরিবহনের টিকিট নিয়ে পরিবহন সংশ্লিষ্ট কাউন্টারে গেলে অবাক হন তারাও এবং চটে যান হটলাইন ব্যবসায়ীদের উপর। এটা আপনাদের টিকিট নাকি আপনাদের টিকিট না? দেখেন তো, আপনাদের টিকিট। ওর কাছে আমার টিকিট দেওয়া নাকি, ওর টিকিট কোথায় বলে? ও তো আমি চাইলে তো আমি দেবো ওকে। আমার টিকিট সে কোথা থেকে পেলো, কিভাবে পেলো, এটা আমার বলতে হবে। হানিফের যাত্রী দিই না আমরা,
কোন হানিফে যাত্রী দিছে? আমরা তো হানিফের যাত্রী আমরা দেই নাই। আমরা কি হানিফ কাউন্টার কি আমাদের হটলাইন আছে? হটলাইন না থাকলে কি হইছে? হানিফ হানিফ আইছে আমরা আপনার যাত্রী চমক আরও বাকি, হটলাইন থেকে টিকিট নিয়ে যাত্রী উঠছেন হানিফ ইউনিক লেভেল লাগানো বাসে, কিন্তু ভেতরে ঢুকলেই বুঝতে পারেন এটি আসল নয়, প্রতারণার শিকার তারা। আপনারা কি অরিজিনাল হানিফ? না, অরিজিনাল না। তো হানিফের নামে চালাচ্ছেন, এটা অবৈধ না? না না না, এটা পারমিট আছে। হানিফের ব্যানারই এমনভাবে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার লেখা, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না যেটা অরিজিনাল না ডুপ্লিকেট। প্রশ্ন জাগতে পারে, এসব অবৈধ কারবারের সঙ্গে যানজটের কি সম্পর্ক? বাহারি নামের লেভেল লাগানো এসব বাস মূল সড়কেই দাঁড়িয়ে থাকে, কখনো 15 মিনিট, 30 মিনিট, কখনো 1 ঘন্টা। আপনার যে যাওয়ার কথা 8টায়, সে গাড়িটা 8:30 যাচ্ছে, তার গাড়িটা পুরো সেই সিটটা বিক্রি হয়ে যাচ্ছে। এই সময় চলে যাত্রী তোলার প্রতিযোগিতা, একটি বাস দাঁড়ালে পেছনে আটকে যায় আরও কয়েকটি, এইভাবে একের পর এক বাস দাঁড়িয়ে থাকায় থেমে যায় সড়ক, আটকা পড়ে মানুষ। 4:15 টিকিট। এখন বাজে 5:15, 1 ঘন্টা আপনি রাস্তায়? হ্যাঁ। ছাড়ে নাই কেন, কি বলছে? তারা কিছু বলে নাই, বলে ওয়েট করতাম আর কি। রাস্তা নিয়ন্ত্রণেও চলে টাকার লেনদেন, কোথায় বাস দাঁড়াবে, কে আগে যাবে, সবকিছুর পেছনেই থাকে নিয়ন্ত্রক। ক্যামেরায় ধরা পড়ে টাকা নেওয়ার দৃশ্য। আমরা কোনো টাকা নিই না, আমার তো ভাঙতি টাকা নিচ্ছে। আপনার যে ভাঙতি টাকা, আমরা তো দেখছি আপনি টাকা নিচ্ছেন। ওটাই তো ভাঙতি টাকা দিছে, 100 টাকা ভাঙতি দিছি। এভারেজ 290 টাকা খরচ। এখন কয় টাকা দিচ্ছেন? 80 টাকা। এখন 80 টাকা দিচ্ছেন? জি জি। কে সত্যি বলতেছেন বলেন? উনি আমার 100 টাকা ভাঙতি দিছি। ও 100 টাকা ভাঙতি নিছে আমার ঠিক। আরে বাবু, আপনার ওখানে 80 টাকা পাইপ জেনুয়াল, মানে উনি একলা না, এখান থেকে 7-8 জন লোক আছে। আপনি 80 টাকা দিচ্ছেন? জি জি। 80 টাকা দিছি করে আমার দিছে, আমি 100 টাকা ভাঙতি দিছি ওরে। অভিযোগ সম্পর্কে জানতে গেলে বন্ধ পাওয়া যায় মালিক সমিতির কার্যালয়, পরে এক নেতার সঙ্গে কথা হয় ফোনে। একটা কাউন্টার তো আর গান দিই না, অনলাইন না, অনলাইন তো মনে করেন 10টা 15টা 20টা কাউন্টার তারা ভাড়া নিচ্ছে, নিয়ে এইভাবে তারা কাউন্টার তারা করে নাকি গাড়ি মনে করেন যানজট সৃষ্টি হয়ে যায়। মালিক সমিতির সাথে আপনাদের ভালো সম্পর্ক? আমাদেরকে দিয়ে ওরা ওদেরকে দিয়ে আমরা সবার সাথে সবার ভালো সম্পর্ক রাখাটাই কর্তব্য। দুই পক্ষের বিপরীত বক্তব্যে প্রশ্ন আরও গভীর। ট্রাফিক পুলিশের যুক্তি লোকবল সংকট। ড্রাইভাররা এবং পরিবহন মালিকরা চাচ্ছে তারা 2টা পয়সা ইনকাম করার জন্য। এখন এই স্বার্থ, তাদের সম্মিলিত স্বার্থের সংখ্যাটা বেশি, আর আমাদের অফিসারদের সংখ্যা কম। মালিক সমিতির কয়েকজনের তথ্য, এই যানজট থেকে প্রতিদিন লেনদেন হয় 1.5 থেকে 2 কোটি টাকা। সাধারণ মানুষ হারায় সময়, হারায় কর্মঘণ্টা, সেখানে কিছু চক্র অসাধুভাবে কামিয়ে নিচ্ছে টাকা। এ যেন এক নিয়ন্ত্রণহীন করিডোর। প্রশ্ন একটাই, এই চক্রের দৌরাত্ম্য ভাঙবে কে? মশিউর অনেক, যমুনা নিউজ, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে আগামী 25 থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে এবং প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 25 মে সোমবার থেকে 31 মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস বন্ধ থাকবে, তবে 23 ও 24 তারিখ অফিস খোলা থাকবে। ঈদের ছুটির আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিতরা। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ঈদুল আজহাকে সামনে রেখে সক্রিয় একাধিক জাল নোট তৈরির চক্র। রাজধানীর বিভিন্ন এলাকায় কেনাবেচা চলছে। উত্তরায় জাল নোট বিক্রির সময় হাতে নাতে একজনকে আটক করে ডিবি পুলিশ। উদ্ধার করা হয় 34 লাখ টাকার বেশি জাল নোট। এদিকে বুধবার রাতে র্যাবের পৃথক অভিযানে 2 কারবারি গ্রেফতার হয়। রাজধানীতে মিলল জাল টাকার কারখানা। একযোগে 3টি মেশিনে ছাপানো হচ্ছিল হাজার হাজার টাকার নোট। কোরবানির ঈদ সামনে রেখে সেই জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল পশুর হাটে। দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি এবং বিক্রির সঙ্গে জড়িত ছিল এই চক্রটি, যার মূল হোতাসহ 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উত্তরা ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রেস ব্রিফিংয়ে ডিবি পুলিশ জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে 34 লাখ টাকার জাল নোট ছাপিয়েছে চক্রটি। তাদের নিকট থেকে এরকম জাল টাকা 34 লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়, যেটা একবারে রেডি ফর সেল। আরও কিছু টাকা আছে যেগুলো এক পাশে শুধু ছাপাইছে। তাছাড়া জাল টাকা তৈরির অন্যান্য সরঞ্জাম দিয়ে 3টে প্রিন্টার উদ্ধার করা হয়েছে, ল্যাপটপ উদ্ধার করা হয়েছে, তারপরে কালি এবং ওই যে টাকার উপরে যে একটা সিকিউরিটি সিল দেয় সেই সিকিউরিটি সিলের পেপার।
এদিকে রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে আরও 2 জাল টাকার কারবারিকে র্যাব 3 গ্রেপ্তার করেছে। র্যাব জানায় চক্রটি দীর্ঘদিন ধরে ফটোকপি দোকানের আড়ালে জাল টাকা তৈরি করে তা বাজারে ছড়িয়ে দিচ্ছিল। এখান থেকে ওই ইউনিভার্সিটির স্টুডেন্টের কাছে বিক্রি করে দেয়, সে আবার গিয়ে খুচরা পর্যায়ে বিক্রি করে দেয়। তো 3-4টা ধাপ মেনটেন করে এরা। সো এদেরকে সহজে মূল চেইনে যাওয়াটা কঠিন, তো এরা এই চেইনটা শুরু করতে আমরা ধরে ফেলছি। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে জাল নোট তৈরি চক্রের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কুরবানির ঈদ সামনে রেখে রাজবাড়ীতে 70,000 পশু প্রস্তুত করেছেন খামারিরা, যার মধ্যে মাঝারি ও ছোট সাইজের গরুই বেশি। খামারিরা বলছেন সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটা তাজা করা হয়েছে, তবে গোখাদ্যের দাম বৃদ্ধি ও গরু আমদানি নিয়ে দুশ্চিন্তায় তারা। খামারগুলোতে নিয়মিত পশুর স্বাস্থ্য তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ কর্মকর্তা। ঈদুল আজহার এখনো বাকি প্রায় 2 সপ্তাহ। অস্থায়ী হাট বসেনি এখনো, তবে এরই মধ্যে পশু হাটে নেওয়ার জন্য প্রস্তুত খামারিরা। শেষ মুহূর্তে পশু পরিচর্যায় ব্যস্ত রাজবাড়ীর ছোট বড় অন্তত কয়েক হাজার খামারি ও কৃষক। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে জেলার খামারগুলোতে এবার মাঝারি থেকে ছোট গরুর সংখ্যাই বেশি। খামারিরা বলছে খড়, কাঁচা ঘাস, কুড়া, খৈল, গমের ছাল, ভুট্টা গুঁড়া খাইয়ে পশু মোটাতাজা করা হয়েছে। পশুপালনে কোনো ধরনের কীটনাশক বা ইনজেকশন ব্যবহার করা হয়নি বলে দাবি পরিচর্যাকারীদের। পাশাপাশি খামারে ছাগল ও ভেড়াও পালন করা হচ্ছে। দানাদার খাদ্য খাওয়াই, কুড়া, ভুসি, ভুট্টা এবং পর্যাপ্ত পরিমাণ সবুজ ঘাস আছে আমাদের। মোটাটা দেওয়ার জন্য আমাদের মহাজন কোনো ওষুধপাতি ব্যবহার করে না। আমাদের ছাগলের ফার্ম আছে, ছাগল আছে, ভেড়া আছে, গারল আছে। কুরবানির জন্য আমরা প্রস্তুতি করতেছি। খামারিরা বলছে এবছর গোখাদ্য ও শ্রমিকদের মজুরি বেশি থাকায় লালন পালনেও খরচ বেড়েছে। এ অবস্থায় গরু আমদানি করা হলে লোকসানে পড়বেন তারা। সরকারের কাছে অনুরোধ যে এগুলো একটু কড়া নজরদারিতে রাখলে বাইরের রাষ্ট্রের গরু যদি না ঢোকে অবৈধ পথে, তাহলে আমাদের দেশের খামারিরা লাভবান হতে পারবে এবং সে উৎসাহিত হবে। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের কর্মকর্তা জানায় জেলায় এবার প্রায় 55,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে। আমাদের অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির ব্যবস্থা আছে। প্রাণী সম্পদ দপ্তরের উপজেলা পর্যায়ে তারা ফেসবুক পেজ খুলেছে, অথবা কোনো খামারি ফেসবুক পেজ বা অনলাইন প্ল্যাটফর্ম খুললে আমরা তাদের সাথে লিঙ্ক হয়ে আমরা প্রচারণা চালাই। এবার জেলায় কোরবানির হাটে বিক্রির জন্য চাহিদার চেয়ে প্রায় 15,000 বেশি পশু প্রস্তুত রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ঈদুল আজহার ঠিক আগে পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু কুরবানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নবনির্বাচিত বিজেপি সরকার। এ বিষয়ে একটি আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেছে রাজ্য প্রশাসন। নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইস্যু করা ফিটনেস সার্টিফিকেট ছাড়া কুরবানি করা যাবে না গরু, মহিষ কিংবা ষাঁড়ের মতো কোনো পশুই। তবে এই সার্টিফিকেট পাওয়া যাবে কেবল বয়স্ক, দুর্ঘটনাজনিত কারণে আহত হয়ে স্থায়ীভাবে নিরাময় অযোগ্য কিংবা প্রজননে অক্ষম পশুদের ক্ষেত্রে। সার্টিফিকেট ইস্যুর পর প্রশাসন কর্তৃক নির্দিষ্ট জবাইখানায় কুরবানি করতে হবে। প্রকাশ্যে কুরবানি দিলে কিংবা নির্দেশনা অমান্য করলে 6 মাসের কারাদণ্ড অথবা 1,000 টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় শাস্তির আদেশ দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। আগামী বছর থেকে এগিয়ে আসছে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা। সেশন জট পুরোপুরি কমিয়ে আনতে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সূচিতে 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি, আর 6 জুন থেকে এইচএসসি ও সমমান শুরু হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ডিসেম্বর হবে প্রতিটি শিক্ষাবর্ষের শেষ, আর এ মাসেই পরীক্ষা। ফল প্রকাশ হবে 2 মাসের মধ্যে। দীর্ঘদিন ধরেই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল ফেব্রুয়ারিতে আর এইচএসসি এপ্রিলের শুরুতে। করোনার পরিস্থিতির পর এই সূচি আরও পিছিয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় গত 21 এপ্রিল, আর এইচএসসি শুরু হওয়ার কথা রয়েছে জুলাইয়ে। তবে বিলম্বিত এই সূচি এগিয়ে আনার কথা ভাবছে সরকার। এ নিয়ে দফায় দফায় অংশীজনের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। গুরুত্ব দেয়া হয় সিলেবাস শেষ করার বিষয়ে। তাই সিদ্ধান্ত হয় 2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি, যা শেষ হবে 6 ফেব্রুয়ারি। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে 6 জুন থেকে 13 জুলাই পর্যন্ত। পরে এই পরীক্ষার সময় এগিয়ে আনা হবে ক্রমান্বয়ে। বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, জটের কারণে শিক্ষার্থীদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে মূল্যবান সময়। তাই আগামী 2 বছরের মধ্যে এই সেশন জট
পুরোপুরি কমিয়ে আনতে চায় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে এই এসএসসি পাস করতে 20 বছর বয়স হয়ে যায়, অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা দেখেছি যে জাতি 40 লক্ষ বছর পিছিয়ে যায়। আমরা টার্গেট করে নিয়েছি যে ডিসেম্বর হচ্ছে আমাদের আইডিয়াল মান্থ এবং ক্লোজিং সেশন প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসি, সেটাকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছি। মন্ত্রী জানান পরীক্ষার 2 মাসের মধ্যেই প্রকাশিত হবে ফল, যেন উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিলম্ব না হয়। রেজাল্ট আউট হওয়ার পরে অ্যাডমিশনের কোনো গ্যাপ আমরা রাখতে চাই না, কারণ আমরা চাই যে রেজাল্ট হবে সাথে সাথে অ্যাডমিশন নেবে, এটাকে সিনক্রোনাইজ করতে হবে। ধরে নেন আপনার প্রশ্ন উত্তরে এবারের এসএসসি আমরা জানুয়ারিতে নিয়ে আসছি, তার মানে অলমোস্ট ক্লোজ টু ডিসেম্বর। বিদেশে লেখাপড়া করতে যায় ফল সেমিস্টারে, ফলটাকে সামনে রেখেই আমরা জুন মাসে পরীক্ষা নিচ্ছি, জুলাইতে শেষ হবে এবং তারা ফল সেমিস্টার ধরতে পারবে। এদিকে বছরে একই সময়ে 2 পরীক্ষা শুরু হলে কেন্দ্র সমস্যায় পড়তে হবে, তাই প্রতিটি উপজেলায় একটি করে মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। একটি মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রতিবন্ধী শিশুদের অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবায়দা রহমান। বলেন, প্রতিটি শিশুকে পরিবার ও দেশের জন্য অনুসরণীয় করে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। 2 প্রতিমন্ত্রী জানান, বিশেষ এই গোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবায়দা রহমান। শিশুরাই জাতির ভবিষ্যৎ। অনুষ্ঠানে ডাক্তার জুবায়দা রহমান সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিবন্ধী শিশুদের মর্যাদা নিশ্চিতের আহ্বান জানান। কোনো প্রতিবন্ধিতা যেন শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না হয়, সেই লক্ষ্যে আজ কড়াইলে শিশু স্বর্গ প্রকল্পের আরম্ভ। শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ থাকার অন্তরায় না হয়, নিশ্চিত করতে হবে সবখানে তাদের সহজ প্রবেশাধিকার এবং মর্যাদা। অনুষ্ঠানে 2 প্রতিমন্ত্রী জানান, প্রতিবন্ধিতায় আক্রান্ত জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চিকিৎসার পাশাপাশি তাদের মৌলিক অধিকার নিশ্চিতেও কাজ করছে সরকার। আজ তারা আবার স্বপ্ন দেখছেন, একজন আরেকজনকে সাপোর্ট দিচ্ছেন, সকলে মিলে জীবনের নতুন পরিকল্পনা করছেন নিজের জন্য এবং তার শিশুর জন্য। আমরা সেই পথেই হাঁটতে চাই, যে পথে বাংলাদেশের সব অবহেলিত মানুষ ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবে। আমরা তাদের সহযোগিতা করব মাত্র। ইতিমধ্যেই এই প্রতিবন্ধীদের পুনর্বাসনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে এবং সেই মিটিংয়ে আগামী 3 মাসের জন্য গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এবং 3 মাস পরে সেটি রিভিউ হবে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ চলছে বলেও জানান সরকারের প্রতিনিধিরা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। হাম ও উপসর্গে মৃত্যু থামছে না। গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 7 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 1518 জন শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছেন 24 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 17 জন, চিকিৎসাধীন 102 জন। এছাড়া রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে। ভোগান্তি পোহাচ্ছে রোগী ও স্বজনরা, বাড়ছে সংক্রমণ ঝুঁকিও। 7 দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল চট্টগ্রামের বায়েজিদে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত শিশু রেশমা। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। চোখ দিয়ে ঢুকে মাথার পেছনে আটকে ছিল গুলি, যার ফলে অস্ত্রোপচার করাও সম্ভব হয়নি। মাথা থেকে গুলিটি আর বের করা যায়নি। চিকিৎসকরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই শিশুটির ব্রেইন ডেড ছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল 11 বছর বয়সী রেশমি আক্তার। 7 দিন ধরে মৃত্যুর সাথে লড়াইয়ের পর বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। নিরীহ শিশুটির এমন করুণ পরিণতির জন্য দায়ীদের শাস্তি দাবি করেন তারা। বিচার তো অবশ্যই চাইবো। এটা আমি যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার মতো অন্য কোনো ভাই যেন তার বোন না হারায়। এই গুলিটা হওয়ার পর থেকে অনেক বাচ্চারা স্কুলে যাচ্ছে না ভয়ে, মানুষ বাসার থেকে বের হচ্ছে না। আমরাও নিজেও আতঙ্কে আছি। যারা পুলিশের হেফাজতে আছে তাদের দৃষ্টান্তমূলক যেন শাস্তি হোক, সেইটাই চাই। চিকিৎসকরা জানান, রেশমির বাঁ চোখ দিয়ে মাথার ভেতরে ঢুকে গুলিটি মাথার পেছনের অংশে আটকে ছিল। সরাতে গেলে মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা ছিল, তাই মেডিকেল বোর্ড অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নেয়। আমরা ভাবি নাই মেডিকেলে আনার সময় বা ভর্তি করানোর সময় যে একে আর পাবো না। রেশমির চোখে গুলিটা ঢুকে গুলিটা ভিতরেই থেকে গেছে। ডাক্তার বলেছে যে ওর মগজটা পুরোটাই ডেস্ট্রয় হয়ে গিয়েছিল, নাক মুখ থেকে পড়ে যাচ্ছিল গুলে গুলে, এগুলো পরিষ্কার করতে হচ্ছিল। হতভাগ্য রেশমির পরিবার থাকে বাইজিদের রৌফবাদের বাঁশবাড়িয়া বিহারি কলোনিতে। গত 7 মে সেখানে সশস্ত্র দুর্বৃত্তদের এলোপাতারি গুলিতে হাসান রাজু নামে রাউজানের এক যুবক নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয় একপাশে দাঁড়িয়ে থাকা শিশু রেশমি। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ভোরে উপজেলার আমছল এলাকার বনচৌকি সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ খাদেমুল। বিজিবি জানায়, ভোরে খাদেমুল সহ আরও কয়েকজন সীমান্তবর্তী এলাকায় যান। বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে গুলিবিদ্ধ হন খাদেমুল। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাদেমুল। এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক করেছে বিজিবি। ভারতের যে প্রশাসন আছে এরা তো হয়েছে, আগে এত শ্রেণী ছিল না। এরা যে কি পাইছে বাংলাদেশকে, পাখির মতো এরা গুলি করে। ছেলেটা জাল দিয়ে ঝাঁকি জাল দিয়ে মাছ মারতে গেছে। মাছ মারার সময় একটু ভারতের সীমান্তের কাছে গেছে, তখনই তারা গুলি করছে। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পর মরদেহের তথ্য লুকানোয় তাদের বড় ভূমিকা ছিল। ট্রাইব্যুনাল 2 জানিয়েছে, কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে কোনো দিন রায় ঘোষণা করা হতে পারে। শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকাণ্ড মামলায় বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী দীপুমণিকে। এই হত্যাকাণ্ডে মরদেহের তথ্য লুকানো এবং ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন, যা আমলে নিয়ে তাদের কারাগারে পাঠান ট্রাইব্যুনাল 1। তার বিরুদ্ধে যে অভিযোগটা আপাতত পাওয়া যাচ্ছে যে তিনি এই পরিকল্পনার সাথে জড়িত ছিলেন, এই টোটাল মেকানিজমের মধ্যে জড়িত ছিলেন, সেখানে অপরাধ এবং পাশে সেই মেকানিজমের মধ্যে যে তিনি ছিলেন সেইটা তার পরবর্তীতে সমীকরণ রিপোর্টের মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। 58 জনকে তো আসলে আমরা কখনো দেখি নাই। 58 জনকে চিহ্নিত করা হয়েছে কিনা, ওদেরকে কবরস্থ কোথায় করা হচ্ছে, ওদের পারিবারিক বিস্তারিত যেই বিবরণ সেগুলো এসেছে কিনা, এগুলো দেখতে হবে। এগুলো আমরা এতদিন পাইনি। আরেকটা ঘটনা হচ্ছে, ওনারা এরকম অনেক জিনিস আমরা দেখছি যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে বানোয়াট। এদিকে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে জানায় ট্রাইব্যুনাল 2। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনে ইনুর ভূমিকায় ন্যায় বিচার চায় রাষ্ট্রপক্ষ। 14 দলের একজন নেতা হিসেবে তিনি যেহেতু ওই সময় কোনো এমপি ছিলেন না, তিনি কোনো সাংবিধানিক বা প্রশাসনিক পদে ছিলেন না, তার এই ধরনের কোনো সিদ্ধান্তের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। জঙ্গি ট্যাগ দিয়ে জঙ্গি কার্ড খেলার নামে সাধারণ ছাত্র জনতাকে হত্যা করার যে পরিকল্পনা ছিল এবং যে হত্যাকাণ্ড হয়েছে, সেই বিষয়টা পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে অনেক কথাবার্তার মধ্যে দিয়ে সেটার সুস্পষ্ট প্রমাণ এসছে। এইগুলি তিনি অস্বীকার করেন নাই। হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য দিয়েছেন 9 জন। সাক্ষ্য প্রমাণের মাধ্যমে মামলাটি প্রমাণ করতে পেরেছেন বলে জানায় প্রসিকিউশন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চীনকে সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তাও চান তিনি। সকালে রাজধানীতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন,
নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের কাজ চলমান। গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত দিক থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন তিনি। বিশেষায়িত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানিগুলো, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধি দল। প্রদর্শনীতে পরিবেশ বান্ধব ও রিসাইকেলযোগ্য টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শন, সেমিনার ও প্যানেল আলোচনায় চীন ও বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। 3 দিন ব্যাপী এই প্রদর্শনী আগামী 16 মে শেষ হবে। The Chinese government encourages the Chinese investors to come into Bangladesh and make meaningful investment. Win-win scenario for both Chinese investors and in terms of generating employment for Bangladesh. বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাবার স্ট্যাম্প হিসেবে কাজ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। ইচ্ছেমতো প্রকল্প নিয়ে অনুমোদন করানো হয়েছে এখান থেকেই। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশলের কোনো মানদণ্ড অনুসরণ করা হয়নি, এমন মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বিকেলে এনইসি সম্মেলন কেন্দ্রে অর্থনৈতিক কৌশল প্রণয়ন কমিটির দ্বিতীয় সভায় যোগ দেন তিনি। জানান, গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণ রাষ্ট্র গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। লক্ষ্য 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হওয়া, আর সেজন্য অর্থনৈতিক পরিকল্পনা ঢেলে সাজানো হচ্ছে। উন্নয়ন কর্মসূচি থেকে রাজনৈতিক প্রকল্প বাদ দেওয়া হচ্ছে, গুরুত্ব পাচ্ছে বিএনপির রাজনৈতিক ইশতেহার। উপদেষ্টা জানান, জুন সিনড্রোম থেকে এডিপি বাস্তবায়নকে রক্ষা করতে হবে। আগের চেয়ে দ্রুত তথ্য দেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, BBS। আগের সরকারের যেহেতু কোনো লেজিটিমেসি ছিল না, সেই জন্যে ব্যয় বাড়ানো, যথেচ্ছ ব্যয় করা, কোনো হিসেব নিকেশের মধ্যে না থাকা, কোনো জবাবদিহিতার মধ্যে না থাকা এবং যা ইচ্ছা তা করা, পৃষ্ঠপোষকতা বজায় রেখে বাংলাদেশের মানুষকে ঋণে নিমজ্জিত করে রেখে গেছে। সে পরিসংখ্যান তো সবার জানা। দেশে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা 2026 প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে মোট ভোটার 12,83,240 জন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয় এনআইডি শাখার মহাপরিচালক AHM আনোয়ার পাশা স্বাক্ষরিত এই তালিকা প্রকাশ করা হয়। হালনাগাদ তালিকায় উল্লেখ করা হয়, দেশে বর্তমানে পুরুষ ভোটার 6,52,12,731 জন, নারী ভোটার 6,31,09,266 আর তৃতীয় লিঙ্গের ভোটার 1,243 জন। গেল 2025 সালের 18 নভেম্বর পর্যন্ত দেশে মোট ভোটার ছিল 12,76,95,183 জন। 2026 সালে হালনাগাদ তালিকায় ভোটার বেড়েছে 6,28,300 জন। এ নিয়ে দেশের বর্তমান ভোটার সংখ্যা 12,83,23,240 জন, যার ফলে দেশে মোট ভোটার বেড়েছে 0.05%। ওমান প্রবাসী ভাইয়ের 4 ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগর গ্রাম। বিয়ের বাজার করতে বেরিয়েছিলেন একসাথে। গ্রামের বাড়িতে আনন্দ উৎসবের আমেজ, কিন্তু মুহূর্তেই তা বিষাদের রূপ নিল। গাড়ির ভেতর থেকে 4 ভাইয়ের মরদেহ উদ্ধার করে ওমান পুলিশ। রাঙ্গুনিয়ার লালানগরে যে বাড়িতে থাকার কথা উৎসবের আমেজ, সেখানে এখন শোকের ছায়া। ওমানের দুর্ঘটনায় 4 ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ পুরো গ্রাম। স্বজন হারানোর আর্তনাদে ভারী আশপাশের পরিবেশ। মোট 5 ভাইয়ের মধ্যে ওমানে থাকতেন এই 4 জন। এরা হলেন রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ। এর মধ্যে একজনের বিয়ে। 15 মে তাদের মধ্যে 2 জনের দেশে ফেরার কথা। সেজন্য একসাথে বিয়ের বাজার করতে বেরিয়েছিলেন 4 ভাই। সিদ্ধান্ত না লাগার এটা তো একটা অকল্পনীয় বিষয়। হয়তো একজন এক পরিবারের 4 জন লোক একসাথে মারা যাওয়া কেউ সহ্য করতে পারবে? মৃত্যুর ঘটনা জানার পর থেকে শোকে পাথর স্বজনেরা। বৃদ্ধা মা অসুস্থ, তাই আদরের 4 সন্তানের মৃত্যুর খবর জানানো হয়নি এখনো। মায়েদের সার্গো হওয়া দরকার গেই মায় হইনি হলে সার্গো হওয়া মারা গেই উনিলে হারাত গুনিলে এই অসুস্থ, তার হারান ব্যক্তি নদের দেরি। তাদের পরিবার অবস্থা কালকে থেকে তো এমনি বলছে অসুস্থ, কান্নাকাটি করতেছে, এই করতেছে, বলা নাই প্রপারলি কাউকে বলে। ওনার মা বেহুশ হয়ে যাচ্ছে বারবার। কিছুক্ষণ আগে ডক্টর আসছিল ট্রিটমেন্ট করতে। ওনার মা তেমন পুরোটা নিউজ জানে না।
মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান স্বজন ও এলাকার মানুষ। তাদের মরদেহগুলো যে কোনো ব্যবস্থায় যে কোনো সহায়তা করে সবাই এখানে তাদের যদি পরিবারের কাছে হস্তান্তর করলে। গ্যাস লিকেজ হয়ে যদি মারা যায় 4 জন মানুষ তো একসাথে মারা যাওয়ার কথা না, কারণ গ্যাসটা এমন একটা জিনিস যে কোনো সময় যদি নির্গত হয় এটা আমাদের নাকে প্রথমে লাগে। সুষ্ঠু এটা তদন্ত করে যত দ্রুত সম্ভব তাদের লাশগুলো আমাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা। বুধবার সন্ধ্যায় ওমানের বারাকা থেকে মুলাদ্দাহ যাচ্ছিলেন 4 ভাই। কিছুক্ষণ পর এক আত্মীয়কে ভয়েস মেসেজ পাঠিয়ে অসুস্থতার কথা জানান এক ভাই। বলেন তারা গাড়ির ভেতর থেকে বের হতে পারছেন না। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে 4 জনের মরদেহ উদ্ধার করে। বিষাক্ত গ্যাস লিক হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও পূর্ণাঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছে ওমান পুলিশ। ওনারা পার্কিংয়ে ছিল, গাড়িতে ছিল, বসা অবস্থায় ছিল, সিট বেল্ট লাগানো ছিল, গাড়ি থেকে বের হতে পারে নাই, ক্লিনিকে ঢুকতে পারে নাই। এই অবস্থায় তাদের মৃত্যু হলো। দূতাবাসও খুব আন্তরিকভাবে বিষয়টি নিয়ে কাজ করতেছেন। আমরা আশা করছি যে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরে যাবতীয় প্রক্রিয়া সবগুলি শেষ করে মৃতদেহ দেশে পাঠানো হবে। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। মুখোমুখি হলেন দুই সর্ববৃহৎ অর্থনীতির দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন যুক্তরাষ্ট্র চীনের রাষ্ট্রপ্রধান। প্রায় 2 ঘণ্টার ঊর্ধ্বতার আলোচনা হয়। বাণিজ্য আর শুল্কই ছিল মূল ইস্যু। ধারণা করা হচ্ছে ইরান আর তাইওয়ান পরিস্থিতি নিয়েও দুই নেতার কথা হয়েছে, তবে বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন হয়নি। শুক্রবার আবারও আলোচনায় বসবেন ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং। প্রায় 1 দশক পর প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের মাটিতে কোনো মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প পেলেন রাজকীয় অভ্যর্থনা। বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে স্বয়ং নিজে উপস্থিত হয়ে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বাজানো হয় দুই দেশেরই জাতীয় সঙ্গীত। দুই রাষ্ট্রপ্রধানকে বিশেষ শুভেচ্ছা জানায় শিশুরা। পরে বৈঠক কক্ষে প্রবেশ করেন মার্কিন ও চাইনিজ প্রতিনিধিরা। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এদিকে চীনের তরফ থেকে প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ অন্যান্য কর্মকর্তারা। বৈঠকের শুরুতেই চীনা প্রেসিডেন্টকে প্রশংসায় ভাসান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট শি, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। এটি এমন এক সম্মান যা আগে খুব কম মানুষই পেয়েছে। আমি মুগ্ধ। অনেক দিন ধরে আমরা একে অপরকে চিনি। দুই দেশের যে কোনো প্রেসিডেন্টের মধ্যে এটি দীর্ঘতম সম্পর্ক। এটা আমার জন্য সম্মানের। যখনই কোনো সমস্যা হয়েছে মিলেমিশে সমাধান করেছি। ট্রাম্পের আশা ভবিষ্যতে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সমৃদ্ধ হবে। জবাবে ওয়াশিংটন বেইজিংকে একে অপরের পরিপূরক বললেন শি। একটি স্থিতিশীল চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক সমগ্র বিশ্বের জন্য ভালো। যখন আমরা সহযোগিতা করি উভয় পক্ষই লাভবান হই। একে অপরের মুখোমুখি হলে ক্ষতিগ্রস্তও হই উভয়ই। আমাদের প্রতিপক্ষ না হয়ে সহযোগী হওয়া উচিত। এতেই পারস্পরিক সাফল্য ও যৌথ সমৃদ্ধি অর্জন সম্ভব। বৈঠক পরবর্তী কোনো সংবাদ সম্মেলন না হলেও ধারণা করা হচ্ছে আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাণিজ্য। প্রতিদ্বন্দ্বী বেইজিংয়ের সাথে বাণিজ্যে একাধিক বিষয় সমঝোতায় আসার সম্ভাবনা ওয়াশিংটনের। বিনিময়ে মার্কিন বাজারে সেমিকন্ডাক্টর রফতানির বিষয়ে বিধিনিষেধ কমাতে চাইবে চীন সরকার। প্রাধান্য পেয়ে থাকতে পারে ইরান ও তাইওয়ান ইস্যুটিও। বৈঠক শেষে বেইজিংয়ের টেম্পল অফ হেভেন পরিদর্শন করেন ট্রাম্প, শি। অনিক রহমান, যমুনা নিউজ। যুদ্ধ শুরুর পর আকাশপথে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। ১৫০০-এরও বেশি ড্রোন দিয়ে চালানো হয় ভয়াবহ হামলা। এতে রাজধানী কিয়েভে ভবন ধসে অন্তত ৩ জন প্রাণ হারিয়েছে, এখনও ১০ জন নিখোঁজ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, বুধবার থেকে ১৫৬০টির বেশি ড্রোন ব্যবহার করে হামলা চালায় মস্কো। রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ছোড়া হয় ৫৬টি মিসাইল, ৬৭০টির বেশি ড্রোন। কিয়েভের বিমান বাহিনীর দাবি, এসব হামলার সময় ভূপাতিত করা হয়েছে ৪১টি ক্ষেপণাস্ত্র ও ৭১০টি ড্রোন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের লক্ষ্য ছিল ইউক্রেনীয় বাহিনীর জ্বালানি পরিবহন স্থাপনা, ড্রোন সংরক্ষণ, উৎক্ষেপণ কেন্দ্র সহ নানা সামরিক স্থাপনা। পাল্টা হামলা চালিয়েছে কিয়েভও। ইউক্রেনীয় বাহিনীর ছোড়া ৫৭২টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কো। এ ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।